খাবার প্লেটে বসে কাঁদতে নেই বলছি না আগে? কাঁদছিস কেন পাগল মেয়ে? আয়রা এবার মাকে জড়িয়ে ধরল, কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, মা আমি বিয়ে করব না, তুমি ওদের না করে দাও। তোমাকে ছাড়া, বাবাকে ছাড়া, ভাইয়াকে ছাড়া, ঈশানীকে ছাড়া কি করে থাকবো আমি? একটুকু পারবো না মা, আমি করব না বিয়ে। মিনারা বেগম হাসলেন মেয়ের পাগলামিতে, কপালে চুমু খেয়ে বললেন, শোনো পাগল মেয়ের কথা, প্রতিটি মেয়েকেই অন্যের ঘরে যেতে হবে। নিজ ঘর পরিবার ছেড়ে অন্য ঘর পরিবারকে আপন করে নিতে হবে, এটাই নিয়ম। সেখানে তোর জন্য অনেক শোক অপেক্ষা করে আছে মা। ইয়াসিন তোকে ভীষণ ভালোবাসে, ও তোকে ভালো রাখবে আমার বিশ্বাস। তখন আর আমাদের মনেই পড়বে না। আয়রা একটু লজ্জা পেল। পরক্ষণেই কল্পপুরুষের কথা মনে করে হৃদয়ে শান্তি অনুভব করল। আবার পরিবারের কথা মনে করে মনে বিষাদ ছেয়ে যায়। এক অন্যরকম অনুভূতির সাথে পরিচয় হলো আয়রার, যেখানে আছে পূর্ণতার সুখ ও ফেলে আসা অতীতের স্মৃতি বিষাদ। জুম্মার পরপর বরপক্ষ রওনা দিয়েছে, কিন্তু ঢাকা শহরের অসহ্য জ্যামে উত্তরা থেকে ধানমন্ডি আসতে সময় নিয়েছে 3.5 ঘন্টা। চৌধুরী বাড়ির সামনে বরের গাড়ি থামতেই চারদিকে ছড়িয়ে পড়ল, বর এসেছে, বর এসেছে। আয়রা খামচে ধরল ঈশানীর হাত। তার বুক দুরুদুরু করছে, শরীর কাঁপছে, কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। ঈশানী চাইল আয়রার দিকে। মেয়েটার মুখে একটা লাজুক তৃপ্তির হাসি, অথচ চোখ জুড়ে যেন কত ভয়, বিব্রতবোধ, লজ্জা মাখা। ঈশানী ভাবল, ভালোবাসার মানুষকে বিয়ে করার অনুভূতি বোধহয় এরকমই। ঈশানী উদাস চোখে চাইল জানালা ভেদ করে সেই আকাশপানে। সাদা মেঘগুলো কালো বর্ণে রূপান্তর হয়েছে, থেকে থেকে বাতাস ছাড়ছে, হয়তো রাতে বৃষ্টি হবে। কিছুক্ষণ পর কাজীসহ রুমে প্রবেশ করে জাহিদ চৌধুরী, মিনারা বেগম, আরও কিছুজন। মিনারা বেগম এসে বসেন মেয়ের পাশে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাত নেয় নিজের হাতের মুঠোয়। আয়রার প্রচণ্ড কান্না পায়। এরপর কাজী আয়রার সাক্ষাৎ নিয়ে কাবিননামা এগিয়ে দেয়। আয়রা কাঁপে, হাতে কলম নেয়, কিছুক্ষণ সময় নিয়ে কাঁপা কাঁপা হাতে সাইন করে। এরপর ধর্মীয় নিয়ম অনুসারে কাজী কবুল বলতে বলে। আয়রা এবার ডুকরে কেঁদে ওঠে। মিনারা বেগম মেয়েকে জড়িয়ে নেয়। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। কিছুটা শান্ত হলে আয়রা ক্ষীণ কণ্ঠে বলে, কবুল। সকলে একত্রে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কাজী এবার যায় ছেলের কাছে। ইয়াসিনকে সাইন করতে দিলে সে সঙ্গে সঙ্গে সাইন করে দেয় এবং তখনই কবুলও বলে ফেলে। এক দফা হাসির রোল পড়ে যায় চারদিকে। ইয়াসিন মোটেও বিব্রত হলো না, বরং বিয়ের এত নিয়মকানুনে বিরক্ত হলো। এখনও সে তার প্রাণনাশিনীকে দেখেনি। তার অস্থির লাগছে। এত সব নিয়মে তার ধৈর্য আর কুলোচ্ছে না যেন। আয়রা ইয়াসিনের বিয়ে পড়ানো হলে কাজী আবার যায় ঈশানীর কাছে। আরহান ঈশানীর রেজিস্ট্রি বিয়ে সেদিন রাতেই হয়েছিল। যদিও ঈশানীর 18 বছর না হওয়া নিয়ে কাজী দোনামোনা করেছিল, কিন্তু কিছু টাকা দেয় সে সেটাও করে দেয়। আজ শুধু ধর্মীয় মতে কবুল পড়ানো হবে। জাহিদ চৌধুরী গিয়ে দাঁড়ালো ঈশানীর পাশে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু বলতে নিলে মিনারা বেগম আসে, এসে ঈশানীর পাশে বসে, মেয়েটাকে আগলে নেয়। ঈশানী ছোটো মাকে দেখে ফুঁফিয়ে কেঁদে ওঠে। জাহিদ চৌধুরী খুশি হয়। সে জানতো তার মিনা কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারত না। স্ত্রীর প্রতি তার ভালোবাসার সম্মান আরও বেড়ে যায়। মিনারা বেগম ঈশানীর চোখের পানি মুছিয়ে দিলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, আমি এখানে এখন তো ছোট মা হয়ে এসেছি। নিজের মেয়ের বিয়েতে মেয়েকে আগলে নিতে তবে আরহানের মা হিসেবে আমি এখনো তোকে নিজের ছেলের বউ বলে মানিনি। কখনো মানতে পারবো কিনা জানি না, তবে ছোট মাকে তুই সব সময় পাশে পাবি। ঈশানী জড়িয়ে ধরল মিনারা বেগমকে, তারপর কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার ছোট মা হয়েই থাকো ছোট মা। তুমি যখন এভাবে আমার জড়িয়ে ধরো, আমি তোমার মাঝে আমার মাকে খুঁজে পাই। কোনো কিচ্ছু লাগবে না আমার, তুমি শুধু আমাকে আগের মতো ভালোবাসো। জাহিদ চৌধুরী
মিনারা বেগমের কাঁধে হাত রাখলেন, তারপর বললেন, কাজী বয়সে আছে তো। মিনারা বেগম নিজেও চোখ মুছলেন। ঈশানীকে কবুল বলার জন্য বললে ঈশানী কিছুটা সময় নিয়ে কবুল বলে। সকলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে ওঠে। আরহানের কাছে যায় এবার। আরহানও বেশি সময় নেয় না, কবুল বলে সম্পূর্ণ করে নিজের বিয়ে। আবদ্ধ হয় বিবাহ নামক পবিত্র বন্ধনে, জড়িয়ে যায় সারা জীবনের জন্য। ভালোবাসার মানুষকে বিয়ে করা যতটা আনন্দের, সুখের, তৃপ্তির, অথচ বিদায় জিনিসটা ততটাই বেদনাদায়ক, হৃদয় বিদারক। জাহিদ চৌধুরী ইয়াসিনের হাত ধরে ভারী কণ্ঠে বলে, আমার কলিজার টুকরো তোমাকে দিচ্ছি বাবা, আমার রাজকন্যা, রাখলে রেখো, যত্নে রেখো। তোমার কাছ থেকে কোনো চাওয়ার নেই আমার মেয়ের সুখ ছাড়া। ইয়াসিন শ্বশুরের হাত নিজের মুঠোয় নিল এবার, আস্থা দিতে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার রাজকন্যা আমার রাজ্যের রানী হয়ে থাকবে, অভিযোগ করার সুযোগ পাবেন না ইনশাল্লাহ। আয়রা কেঁদে যাচ্ছে, একবার মাকে জড়িয়ে ধরে কাঁদছে, ঈশানীকে জড়িয়ে ধরে কাঁদছে। ঈশানী নিজেও বউ সাজে আয়রাকে জড়িয়ে ধরে কাঁদছে। তার খুব কষ্ট হচ্ছে। জাহিদ চৌধুরীকে দেখে বুকে হামলে পড়ে আয়রা। বাবার পাঞ্জাবি ধরে কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো বলে সে যাবে না। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বরের কাছে নিয়ে যেতে লাগে। আয়রা দূরে দাঁড়ানো আরহানকে দেখতে পেয়ে বাবার হাত ছাড়িয়ে ছুটে যায় ভাইয়ের কাছে। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরহানের চোখেও পানি, আটকে রাখতে পারছিল না বলে দূরে ছিল। তার ছোট পাগলি বোনটা কত বড় হয়ে গেছে, আজ তার বিয়ে, চলে যাচ্ছে অন্যের ঘরে। আয়রা ভাইকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আরহান বোনের মাথায় হাত বুলিয়ে দেয়, হাত উঁচু করে পাঞ্জাবির হাতার অংশ দিয়ে চোখ মোছে। তারপর আয়রাকে সোজা নিয়ে যায় বরের সামনে। আয়রার হাত ইয়াসিনের হাতে দিয়ে বলে, এবারই সবচেয়ে দামি সম্পদ তোমায় দিচ্ছে, অবহেলা করো না কখনো। ওর ছেলে মানুষে পাগলামি মানিয়ে নিও। আমার বোন আমার কাছে ছোট্ট পুতুলের মতো, আমার পুতুলের গায়ে যেন একটা আঁচড় না লাগে। ইয়াসিন হেসে ফেলল, আশ্বস্ত করে বলল, এরকম কখনই হবে না ভাই, আপনার বোনের প্রাণে আমার প্রাণ বাধা, ওকে কষ্ট দেয়া মানে নিজেকে কষ্ট দেয়া। কেউ কি নিজেকে কষ্ট দেয় বলেন? আরহান ইয়াসিনের পিঠে চাপ্পড় মারল। বরপক্ষ আয়রাকে নিয়ে বেরিয়ে পড়ল। আয়রা চলল নিজের চিরচেনা পরিচিত সেই ঘরে। সেই ঘরের মানুষ, সেই ঘরের ঘ্রাণ, মায়ের হাতের রান্না, বাবার আহ্লাদ, ভাইয়ের শাসন ও ঈশানীর ভালোবাসা রেখে নিজের প্রণয় পুরুষের হাত ধরে নতুন জগৎ সাজাতে। ইয়াসিনের বাড়িতে পৌঁছে সকল নিয়মনীতি ও রীতিনীতি মানতে মানতে বেশ রাত হয়েছে। ঘড়ির কাঁটা এখন 11টায়। আয়রাকে সবে ইয়াসিনের ঘরে রেখে গেছে কিছু মেয়ে, সম্পর্কে কয়েকজন তার যা হয়, কয়েকজন ননদ বোধ হয়। কানে কানে বলে গেছে অনেক অসভ্য কথা। আয়রা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তারা হেসে চলে যায়। রুম নিস্তব্ধ হলে সে চোখ তুলে চায়। আজ প্রথমবার সে ইয়াসিনের রুমে এসেছে। রুমটা সিমসাম সুন্দর। রুমের সাথে লাগোয়া ব্যালকনি বেশি পছন্দ হয়েছে। নীরব চোখে পর্যবেক্ষণ করছিল তার আর ইয়াসিনের কক্ষ। হ্যাঁ, তাদের নিজের কক্ষ। নিজস্ব মানুষটার সাথে এ ঘরেই স্বপ্ন বুনছে সে। তখনই দরজা ঠেলে প্রবেশ করে ইয়াসিন। আয়রা দ্রুত ঘোমটা নামিয়ে দেয়। ইয়াসিন এসে ঠায় দাঁড়িয়ে রয়, কোনো কথা বলে না, এগিয়েও আসে না। 5 মিনিট ধরে রুমে কোনো সারা শব্দ না পেয়ে আয়রা কৌতূহলী ঘোমটা তোলে। সঙ্গে সঙ্গে শরীরে শীতল স্রোত বয়ে যায়। একজোড়া তৃষ্ণার্ত চোখ ঈগল পাখির ন্যায় চেয়ে যেন কত বছরের তৃষ্ণা মিটাচ্ছে। আয়রা চুটকি দিলে তার চেতনা আসে, এগিয়ে যায় আয়রার দিকে। আয়রার পাশে বসে বলে, আজ আমার রুম প্রকৃত পূর্ণতা পেল। আমার হৃদয় শীতলকারী আমার কক্ষে আমার বিছানায় বসে আছে। আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। আমার সকল চাওয়া তোমাকে পাওয়ার সাথে সাথেই পূর্ণতা পেয়েছে। আয়রা তৃপ্তির হাসি হাসল। মন কুঠিরে যেন এক প্রকার বৃষ্টি হয়ে গেল। শীতলতা অনুভব করল। মুখে কিছু বলতে পারল না, শুধু চেয়ে রইল সেই কালো মণিজোড়ার মায়ায়। এখানেই সকল রহস্য। এই চোখের রহস্য ভেদ করতে অক্ষম সে। ইয়াসিন আয়রার হাত ধরে বলল,
পোশাক পাল্চে অজু করে আসছো জান। দুজনে আল্লাহর অনুগত্য পালন করে এই রাতে আমাদের নতুন জীবনে শুরু করব। আয়রা মাথা ঝাঁকিয়ে নেমে যায়। সুটকেস থেকে একটি সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে যায়। ফুলে সজ্জিত বিছানায় বসে আছে ঈশানী, মাথায় তার এক হাত ঘোমটা। দুজন মহিলা তাকে এই ঘরে দিয়ে গেছে প্রায় ঘণ্টাখানেক হয়। যাওয়ার আগে অদ্ভুত সব কথা বলে ভয় ঢুকিয়ে গেছে ঈশানীর মনে। দুরু দুরু বুকে সে অপেক্ষা করছে আরহানের। মহিলা দুজন বলেছে স্বামী আসার আগে এখান থেকে যেন না ওঠে। সেও বাধ্য মেয়ের মতো কথা শুনেছে। বসে বসে অপেক্ষা করতে করতে ফিরে গেল সে গতকাল সন্ধ্যায়, যখন পায়ে ব্যথা পেয়ে আরহান তাকে নিজের রুমে নিয়ে আসে। ঈশানীর পায়ে ব্যান্ডেজ করার সময় ঈশানী জিজ্ঞেস করেছিল আরহানকে, কেন জড়ালেন আমার কলঙ্কিত জীবনের সাথে আপনাকে? আরহানের হাত থেমে যায় এক মুহূর্ত, পরপরই আবার নিজের কাজে ব্যস্ত হয়ে বলে, নিজেকে কলঙ্কিত করতে। ঈশানী এবার বাঁকা হাসল, অতঃপর তেরাভাবে জবাব দিল, দয়া করে বিয়ে করেছেন আমায়, তাই না? আমি সারা জীবন দয়ার পাত্রী হয়ে থেকে গেলাম। ছোট থেকে চাচ্চুর আর এখন আপনার। আমার জীবন। শেষ কথাটা নিজেকে উপহাস করে বলে। আরহান ক্ষতে ব্যান্ডেজ করে তাকায় ঈশানীর দিকে। ঈশানীর চোখে চোখ রেখে বলে, এই চৌধুরী বাড়িতে যতটা অধিকার আমার আর আয়রার আছে, ঠিক ততটা অধিকারও তোমারও আছে। আর বাবা মা তোমাকে কতটা ভালোবাসে সেটা নিয়ে কি তোমার সন্দেহ আছে? ঈশানী মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝায়। আরহান আবার বলে, তাহলে নিজেকে তাদের কাছে দয়ার পাত্রী বানিয়ে তুমি তাদের ভালোবাসা ছোট করছো। আর রইল আমার কথা, আমার কাছে তুমি আমার দায়িত্ব। অন্যান্য আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো আমাদের সম্পর্ক স্বাভাবিক না, আমি জানি। আমি তোমাকে নিয়ে স্ত্রীর মতো কিছু অনুভব করি না ঠিকই, তবে এতটুকু বলতে পারি, এই আরহান মীর চৌধুরী কখনো দায়িত্বের অবহেলা করে না। আমাদের সম্পর্কের এখন শুধুমাত্র সময় প্রয়োজন। আশা করি তুমি সেটা দিবে। আর তুমি নিজেও এখনো বাচ্চা, বিয়ে হয়েছে বলে শ্মশানে থাকবে সেটা না। নিজের মতো পড়াশোনা, নিজের ইচ্ছে মতো সব করতে পারো, সমস্যা নেই। তবে হ্যাঁ, নিজেকে সবার আগে নিজের সম্মান করতে হয়। বারবার কলঙ্কিত কলঙ্কিত বলে তুমি নিজেকে অসম্মান করছো। নারীদের শক্ত হতে হয়, কংক্রিটের মতো শক্ত, যাতে যে কোনো ঝড় হাওয়া উড়িয়ে নিয়ে যেতে না পারে। নিজেকে প্রস্তুত করো, নিজের কঠিন রূপে প্রস্তুত করো মেয়ে। আর এসব বাজে কথা যেন তোমার মুখে না শুনি। বলেই ঈশানীকে কোলে তুলে নেয়। খট করে দরজা খোলার শব্দ ঈশানীর ভাবনার জগৎ থেকে ফিরে আসে। শাড়ির একাংশ খামচে ধরে, নিঃশ্বাসের গতি বাড়তে থাকে। ওই মহিলাদের কথা মনে পড়ে। ভয়রা দানা বাঁধতে শুরু করে। আরহান নিজের শেরওয়ানি খুলে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল করে একটি টি-শার্ট ট্রাউজার মাথা মুছতে মুছতে বের হয়। ঈশানী তখনও ওভাবেই মূর্তির মতো বসে থাকতে দেখে ভাঁজ পড়ে হালকা কেশে ঈশানীর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলে বৃথা হয়। ঈশানী যেন নিঃশ্বাসও নিচ্ছে না, এমনভাবে বসে আছে। আরহান ঈশানীর উদ্দেশ্যে বলে, এইভাবে বসে আছো কেন? গরমে এসে পরে ঘুমটা দিয়ে আছো, অসহ্য লাগছে না? চেঞ্জ করে নাও। বলে রুমে রাখা সোফায় বসে পড়ে। ঈশানী নড়ে চড়ে ওঠে, তারপর ঘুমটা উঠিয়ে নিচে নামে। এদিক ওদিক তাকিয়ে দেখে তার কোনো পোশাক নেই এখানে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরহান বসে এতক্ষণ ওকেই পর্যবেক্ষণ করছিল। শাড়ি পরে বউ সাজে মেয়েটাকে চমৎকার সুন্দর লাগছে। ফর্সা গায়ে লাল বেনারসি যেন গোলাপ ফুলের মতোই ফুটে আছে। মুখে ভারী মেকআপের আস্তরণ, যদিও মেকআপ ছাড়াই মেয়েটাকে বেশি ভালো লাগে। একটা আলাদা মায়া কাজ করে। শাড়ি পরায় এখন আর বাচ্চা লাগছে না, বরং একজন রূপবতী যুবতী মেয়ে লাগছিল। আরহান এসবই ভাবছিল, হঠাৎ খেয়াল হলো ঈশানীর দরজা খুলছে। আরহান পিছন থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? ঈশানী পিছনে ফিরল, নত মস্তিষ্কে শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে বলল, আমার রুমে আমার ড্রেস আনতে। এই রুমে আমার ড্রেস নেই। আরহান উঠে দাঁড়ালো, ঈশানীকে বলল, তুমি এখানেই বসো, আমি আছি। দেখা যাবে আবার শাড়ি নিয়ে পড়ে আছো। ঈশানী লজ্জা ও বিব্রত বোধ করলো। আরহান কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে জিজ্ঞেস করলো, তোমার পোশাক কোথায় পাবো? ঈশানী প্রত্যুত্তর করলো, ক্লোজেটের ডান পাশে। 5 মিনিট পর আরহান এলো, হাতে ঈশানীর
পোশাক ঈশানীকে দিল। সে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। পাক্কা 30 মিনিট পর মেকআপ তুলে গোসল করে বের হয়। এবার বেশ হালকা লাগছে তার। এতক্ষণ দমবন্ধ লাগছিল। ঈশানী বেরিয়ে দেখে বিছানা থেকে সব ফুল নামিয়ে বিছানা ঝেড়ে আরহান শুয়ে পড়েছে। ঈশানী কি করবে, কোথায় শুবে ভাবতে থাকে দাঁড়িয়ে। আরহান চোখের ওপর এক হাত ও পেটের ওপর এক হাত দিয়ে টান হয়ে শুয়েছিল। ঈশানী দাঁড়িয়েছে ঠিক তার পায়ের কাছে। কারো উপস্থিতি উপলব্ধি করে আরহান চোখ মেলে চায়। সদ্য গোসল করে বেরিয়ে আসা ঈশানীকে তার কাছে স্নিগ্ধ ফুটে ওঠা পদ্ম মনে হচ্ছে। সে নিষ্পলক তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ঈশানীকে উদ্দেশ্য করে বলল, সারা রাত কি দাঁড়িয়ে থাকবে ওখানে? থাকলে থাকতে পারো, তবে লাইট নিভিয়ে দিয়ে পরে দাঁড়ো, চোখে আলো লাগছে। ঈশানী ইতস্তত করল। কথা যেন মুখ দিয়ে বের হচ্ছে না। তার ছোট তনু যেন ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। অজানা ভয়ে তটস্থ কিশোরী হৃদয়। তবুও ক্ষীণকণ্ঠে বলল, না মানে আমি সোফায় ঘুমাবো, একটু বালিশটা দিন। আরহান এবার সোজা হয়ে বসে পড়ল। এটা কোনো বাংলা সিরিয়াল না যে তুমি সোফায় ঘুমাবে আমি বিছানায়। এটা বাস্তব জীবন, তোমার ভবিতব্য। আমি তোমার স্বামী। 3 কবুল বলে স্বামীর অধিকার দিয়েছে তুমি। এখন আমি সে অধিকার চাইলে তুমি দিতে বাধ্য। তখন কোনো সিনেমার কাহিনী কাজ করবে না। তাই বলছে সম্পর্কটাকে স্বাভাবিক নাও। মানিয়ে নিতে না পারো, যেভাবে চলছে সেভাবে চলুক। কিছু যোগ বিয়োগের প্রয়োজন নেই। সম্পর্ক নিজে তার নিজস্ব রং চেনে রূপ পরিবর্তন করবে। এখন সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ো। ঈশানী হাঁসফাঁস করল, বিব্রত বোধ করল, কিন্তু তার ভিতরের ভয়টা চলে গেল। সেটার পরিবর্তে এসে বাসা বাঁধল একটা অজানা মুগ্ধতা, শান্তি। সে কিছু বলল না আর, চুপ করে বিছানার অন্য সাইডে শুয়ে পড়ল। আরহান লাইট নিভিয়ে নিজেও শুয়ে পড়ল। ঈশানীর ঘুম ধরছে না। ভিতরটা হাঁসফাঁস লাগছে, এপাশ ওপাশ করে যাচ্ছে। মূলত তার অন্ধকারে ভয় লাগে। এরকম ঘুটঘুটে অন্ধকারে মনে হয় কেউ তাকে দেখছে। ভয়েই ঘুম আসে না। তার উপর একটা ছেলের সাথে একই রুমে একই বিছানায় শুয়ে আছে। আরও অস্বস্তি জেঁকে ধরেছে। যদিও ছেলেটি তার স্বামী, কিন্তু সম্পর্কটা তো অস্বাভাবিক। সে সোজা হয়ে শোয়। তখনই হঠাৎ আরহান তার মুখের উপর উঠে আসে। ঈশানী ভয় পেয়ে যায়। মাথায় আসে সেই মহিলাদের বলা কথা। ভয় পেয়ে হুট করে বলে ফেলে, কাছে আসবেন না প্লিজ, আমি এখনো রেডি নই। আরহান হাত বাড়িয়ে ঈশানীর পাশের টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেয়। তারপর সেভাবে ঈশানীর ওপর ঝুঁকে যায়। মূলত ঈশানীর বলা কথা শুনে অবাক হয়ে যায়। তারপর সরে আসতে আসতে ব্যঙ্গাত্মক স্বরে বলে, তুমি মোটেও বাচ্চা না। আমার মাথায় যেটা আসেনি সেটা তোমার মাথায় ঘুরছে। ইউর ভেরি অ্যাডভান্স। ঈশানীর যার পরনায় করুণ করুণ অবস্থা হয়। লজ্জায় চোখ খিচে নিয়েছে। ইস, কি একটা কাণ্ড ঘটে গেল। লোকটা নিশ্চয় তাকে নির্লজ্জ ভাবছে। ঈশানীর সমস্ত শরীরে ছেয়ে গেল অস্বস্তির আস্তরণ। লজ্জায় গাল দুটো মেদুর হয়ে উঠল। ঈশানীর এই মুহূর্তে মনে হচ্ছে, হে ধরণী ফাঁক হও, আমি ঢুকে যাই। কোনো রকম পাশ ফিরে চোখ খিচে শুয়ে থাকলো সে। নিস্তব্ধ মধ্যরাত। চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কিছু নেড়ি কুকুরের ডাক, যা নিস্তব্ধ পরিবেশে এক প্রকার ছেদ টানে। আকাশে সুন্দর থালের মতো চাঁদ উঠেছে। চাঁদের মৃদু আলোয় আলোকিত লাগছে চারপাশে। সেই চাঁদের স্নিগ্ধ আলোয় একজোড়া কপোতী বসে চন্দ্রবিলাসে মত্ত। যেন চাঁদের আলোয় সৌন্দর্য তাদের গ্রাস করেছে। মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থেকে আয়রা বলল, আজকের চারটা ভীষণ সুন্দর, তাই না? আয়রার পাশে বসে আছে ইয়াসিন। আয়রার মেধহীন কোমরে হাত দিয়ে আয়রাকে নিজের আনলো আরেকটু। তারপর আয়রার দিকে চেয়ে অবিষ্ট কণ্ঠে বলল, ভীষণ। আয়রা লজ্জা পেল। গাল দুটো লালচে বর্ণ ধারণ করলো। আয়রাকে লজ্জার চূড়ান্তে পর্যায়ে নিয়ে ইয়াসিন এবার তার ঘাড়ে মুখ গুজল। ভেজা অষ্টযুগল নাড়িয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। আয়রা জমে গেছে যেন। শক্ত করে ধরেছে তার শাড়ির আঁচল। নিঃশ্বাসের গতি বেগতিক হচ্ছে তার। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মিয়ে যাচ্ছে।
ইয়াসিন এবার চুমুর জায়গায় হালকা করে কামড় বসালো। আয়রা আহ বলে কেঁপে উঠল। ইয়াসিন ছাড়ল না, বরং উঠে দাঁড়িয়ে কোলে তুলে নিল আয়রার ছোট্ট শরীর। আয়রার কপালে নিজের কপাল লাগিয়ে চলল রুমে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, সাথে ভারী হয়ে আছে রুমের বাতাসও। নিঃশ্বাসের শব্দ ও যেন ভয়ঙ্কর প্রতিধ্বনি দিচ্ছে। ইয়াসিন আয়রাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে ঝুঁকে যায় তার দিকে। ঘরের ড্রিম লাইটের সবুজ আলোতে আয়রার মুখ যেন আরও মায়াবী, আবেদনময়ী লাগছে। নিষ্পলক তাকিয়ে থাকে ইয়াসিন। আয়রা সেই দৃষ্টি নিতে পারে না। শরীর জুড়ে বয়ে যায় অজানা শিহরণ। চোখ খিচে বন্ধ করে পড়ে ইয়াসিনের বক্ষদেশের নিচে। ইয়াসিন আলতো করে চুমু দেয় আয়রার কপালে। আয়রা নিজের কপালে স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায়। অমনি ঝড়ের বেগে একজোড়া ওষ্ঠ আঁকড়ে ধরে তার ওষ্ঠ। সেদিনের মতো শুধু ছুঁয়ে ক্ষান্ত হয় না, বরং উন্মাদ হয়ে মধুসূদা পান করে। গাঢ় থেকে গাঢ় হয় সেই স্পর্শ। সময়ের সাথে তাণ্ডব বাড়তে থাকে। দুটো আলাদা মানুষ, আলাদা দেহ মিলেমিশে একাকার হয়ে যায়। প্রণয় পুরুষ ছাড় দেয় না এক রত্তি। দীর্ঘদিনের লালিত ভালোবাসা উজাড় করে দিয়ে আয়রাকে করে তোলে পাগল প্রায়। রাতের দ্বিপ্রহরে রচিত হয় তাদের ভালোবাসার নতুন কাব্য। কিছু ভয়, কিছু ব্যথা, কিছু যন্ত্রণা ও সুখ মিলিয়ে পরিচিত হয় নতুন জগতের সাথে। আজকের সকালটা ছিল অন্যরকম। জানালা দিয়ে সূর্যের মৃদু আলো আয়রার চোখে মুখে পড়লে চোখ মুখ কুঁচকে ফেলে। শেষ রাতের দিকে সে ঘুমিয়েছে, এখনো ঘুম কাঁচা। শরীর জুড়ে অসহ্য ব্যথারা যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। মুহূর্তেই ভেসে ওঠে কাল রাতের স্বামী নামক মানুষটার পাগলামি, উন্মাদনা। লজ্জায় লাল হয়ে ওঠে আয়রার মুখশ্রী। আয়রা একটু নড়েচড়ে ওঠার চেষ্টা করলে কারো শক্ত হাতের বাঁধনে বাধা পড়ে। চোখ ঘুরিয়ে দেখতে ইয়াসিন তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আয়রার নড়াচড়া বেশ বিরক্ত বোধ করছে হয়তো, চোখ নাক কুঁচকে ফেলেছে। সেভাবেই আয়রাকে জড়িয়ে ধরে ঘুমন্ত নেশাক্ত কণ্ঠে বলল, আয়রা বিবি, এখনো নড়াচড়া পড়ার শক্তি পাচ্ছ কিভাবে? আমি কি তাহলে তোমায় ঠিকভাবে আদর করতে পারিনি? বলেই চাইল আয়রার পানে। আয়রার মুখশ্রী লালবর্ণ ধারণ করেছে। অসভ্য লোকের বেসামাল কথা শুরু হয়েছে। আয়রা মুখ ঝামটা দিয়ে বলে, অসভ্য লোক ছাড়ুন বলছি। ইয়াসিন বাচ্চাদের মতো ঠোঁট ফুলালো, তারপর আবার চোখ বন্ধ করতে করতে বলল, তোমার বরের এখনো ঘুম সম্পূর্ণ হয়নি। তো আপনি ঘুমান, আমাকে ছেড়ে দিন। আয়রা প্রত্যুত্তর করল, ঠোঁট উল্টে বিগড়ে যাওয়া বাচ্চাদের মতো বলল, বউ ছাড়া আমার ঘুম হয় না। আমার একমাত্র ঘুমের ওষুধ বউ। বউকে না জড়িয়ে ঘুমালে ঘুমরাটা টাটা বাই বাই দিয়ে গায়েব হয়ে যায়। আয়রা নড়াচড়া করছে, ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুড়ছে আর বলছে, ইস, একদম নাটক করবেন না, ছাড়ুন না প্লিজ। নতুন বউ এতক্ষণ ঘুমালে লোকে মন্দ বলবে। ইয়াসিন এবার চোখ তুলে তাকালো, তারপর আয়রার বুকে মাথা রেখে বলল, নতুন বইয়ের অনেক কাজ থাকে, রাতে লোকে জানে, তাই তাড়াতাড়ি উঠলে উল্টা আমার দিকে আঙুল উঠবে। যান। বেসামাল লোকের নির্লজ্জ কথায় আয়রার বেগতিক অবস্থা হয়। লজ্জায় কুঁকড়ে ওঠে। তখনই দরজায় কড়া নাড়ে কেউ। বাহির থেকে ভেসে আসে, ভাইয়া ভাবি, তোমাদের খেতে ডাকছে নিচে, তাড়াতাড়ি আসো। আয়রা ভীষণ লজ্জা পেল। ইয়াসিনের দিকে করুণ দৃষ্টি ফেলল। ইয়াসিন আর জ্বালালো না, মেয়েটাকে ছেড়ে দিল। আয়রা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোনো রকম গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমে গেল। ইয়াসিনের ঠোঁটে তৃপ্তির হাসি। আরহানের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস। সকালে উঠে সে তার বারান্দায় শরীরচর্চা করে। আজও তার ব্যতিক্রম হয়নি। অবশ্য ব্যতিক্রম একটু হয়েছে। আগে যে রুমে নিজে একা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতো, আর সেই রুমে অন্য একজনও আছে। ঘুম থেকে ওঠার পর এক পলক ঈশানীর দিকে তাকিয়েছিল। মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে। ঘুমানোর সময় ওড়নাটা শরীরে জড়িয়ে রেখেছিল, সেটা কিছুটা সরে গেছে। প্লাজোটা খানিক উপরে উঠেছে। ঘুমন্ত মুখ আর এমন বিধ্বস্ত অবস্থা দেখে আরহানের পুরুষালী হৃদয়টা ধক করে ওঠে। পর মুহূর্তেই আরহান নিজেকে শাসায়, তুই এত নির্লজ্জ হলি কবে থেকে? একটা বাচ্চা মেয়ের দিকে এভাবে তাকাচ্ছিস? যদিও মেয়েটা তোর বউ, তবু এখনো দূরত্ব আছে।
আর মেয়েটা নিতান্তই বাচ্চা, শুধরে যা। নিজে নিজে এসব বিড়বিড় করে সে দ্রুত ওয়াশরুমে যায়। তারপর ফ্রেশ হয়ে এসে শরীরচর্চায় ব্যস্ত হয়। এদিকে ঈশানীর ঘুম কিছু পাতলা হয়, চোখ মেলে তাকায়। প্রথম 2 সেকেন্ড সব অপরিচিত লাগে তার, পর মুহূর্তেই মনে করে এটা তার স্বামীর কক্ষ আর সে এখন বিবাহিত। সে রুমের চারদিকে চোখ বুলায়, তার স্বামী নামক মানুষটা নেই রুমে। সে উঠে ওয়াশরুমের দিকে আগায়, সেটাও বাহির থেকে লাগানো। ঈশানী ভাবলো হয়তো আরহান নেই রুমে, তাহলে আজ ভোর ভোর উঠেছে। প্রকৃতির হাওয়া খেতে ব্যালকনির দিকে পা বাড়ায়, মুহূর্তেই পা থেমে যায়। চোখে পড়ে এক সুগঠিত দেহের পুরুষ শরীরচর্চায় নিমগ্ন। উদাম শরীরে ডাম্বল হাতে শরীরচর্চায় ব্যস্ত, ঘামে চকচকে কপাল, পেশির ভাঁজে আলো পড়ে যেন এক শিল্পীর নিখুঁত তুলির আঁচড়। প্রতিটি মুভমেন্ট যেন নিয়ন্ত্রিত শক্তি। ঈশানীর চোখ আটকে যায় তার হাতে, বাহুর পেশিতে। পেশিবহুল বাহু চওড়া কাঁধের গতিবিধিতে বেড়ে যায় কিশোরীর বুকের ধুকপুকানি। কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছিল তার মুখের অভিব্যক্তি, একটা শান্ত মনোযোগী ভাব যেটা না চাইলেও চোখ টেনে রাখে। ঈশানী অভিভূতের ন্যায় চেয়ে তখনই আরহান পিছু ফিরে। দুজনের চোখের মিলন ঘটে। ঈশানীর ভিতরের সত্তা হাঁসফাঁস করে ওঠে। লুকিয়ে লুকিয়ে দেখার অপরাধে নিজেকে দুটো ভয়ানক গালি দেয় মনে মনে। এভাবে ধরা পড়ে যাবে ভাবেনি। আরহান 1 পা 2 পা করে এগিয়ে আসে, যেটা দেখে ঈশানী ধরা পড়ে যাওয়া চোরের মতো দৌড়ে পালায়। আরহান অবাক হয়ে যায় ঈশানীর আচরণে, হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে। ঈশানী নিচে নেমে আসে। বাড়ি ভর্তি মেহমান আর নেই। কালকে বিয়ের পরপরই প্রায় সবাই চলে গেছে। গুটি কয়েকজন যারা আছে তারা নিকটস্থ আত্মীয়, আজই হয়তো চলে যাবে। মিনারা বেগম রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছে, হাতে হাতে কাজ করে দিচ্ছে ময়না। ঈশানী গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় মিনারা বেগমের পিছনে, কিছু বলবে কিনা ভাবছিল। ময়না ঈশানীকে দেখে দাঁত কেলিয়ে হাসে, তারপর হেসে হেসে বলে, আপামনি উঠতে গেছেন? ঘুম বালা হইছে নি? ঈশানী এত ভাবল না, স্বাভাবিকভাবেই উত্তর দিল, হ্যাঁ ভালো হয়েছে। মিনারা বেগম চোখ রাঙালেন। ময়না আর কিছু বলল না, তবে মুস্কি মুস্কি হাসতে ভুলল না। মিনারা বেগম ঈশানীকে ডাকলেন, তারপর বললেন, বাবু উঠেছে? ঈশানী কেমন লজ্জা পেল, ভিতরটা ছটফটিয়ে উঠল। কোনো রকম মুখ দিয়ে বের করলো, মিনারা বেগম ফের বললেন, দ্রুত সকালে নাস্তা খেয়ে তৈরি হয়ে নিবি, আয়রার বউ ভাত আজকে। ঈশানী মাথা দোলালো, জিজ্ঞেস করলো, আর উপু কি আজকে আসবে ছোট মা? মিনারা বেগম কাজ করতে করতেই বললেন, হ্যাঁ জামাই সহ আসবে। আর শোন, আমার রুমের ড্রেসিং টেবিলের উপর শাড়ি আর কিছু গয়না আছে, ওগুলো পরে তৈরি হবি। ঈশানী ভীষণ খুশি হলো, গদগদ হয়ে বলল, আর উপু আসছে ভালো হবে। আমার আপুকে ছাড়া একদম ভালো লাগে না, কেমন একা একা লাগে। তারপর হাতে হাতে কাজ করে দিল। খাবার টেবিলে আস্তে আস্তে সকলে উপস্থিত হয়েছে। জাহিদ চৌধুরী, আরহান সবেই বসেছে খেতে। পাশে বসেছেন এক বৃদ্ধ মহিলা, সম্পর্কে জাহিদ চৌধুরীর ফুফু হয় আর আরহানের দাদি। জাহিদ চৌধুরীর মা মারা যাওয়ার পর এই মহিলা অনেক করেছে, সে হিসেবে তাকে যথেষ্ট মান্য করা হয়। ঈশানী রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে দিচ্ছে। বৃদ্ধ মহিলা নিখুঁত চোখে দেখছে ঈশানীকে। হঠাৎ ঈশানীকে থামিয়ে দিল, পা থেকে মাথা পর্যন্ত দেখে মুখ বাঁকিয়ে বলল, নতুন বউ তুমি, শাড়ি পরো নাই কেন? এখনো কি বাড়ির মাইয়া আছো তুমি? বউ হইছো, বউয়ের মতো থাকবা, বুঝছো? ঈশানী কিছু বলল না, মাথা নিচু করে রইল। পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ঘরের টাইলস খুঁড়ছে। বৃদ্ধা মহিলা এবার সব লজ্জা শরমের মাথা খেয়ে বলল, শরীরে তো 1 ছটাক মাংস নাই, আমার অমন হুষ্টপুষ্ট বলবার নাতিরে খুশি করবা কি দিয়া? বেশি বেশি খাইয়া কতরে মাংস বানাও, স্বামী সামলাইতে হইব তো। আরহান কেবলই জুসের গ্লাসে চুমুক দিয়েছিল। এরকম নির্লজ্জ কথা শুনে নাকে মুখে উঠে গেল। কেসে উঠল সে। ঈশানী লজ্জা শরমে গাঢ় হয়ে রইল।
চলে যাওয়া বেয়াদবি হবে বলে নিজের চিবুক গলায় নামিয়ে দাঁড়িয়ে আছে। তার এই মুহূর্তে মনে হচ্ছে তাকে যদি এই পৃথিবী থেকে উধাও করে দেয়া হতো তাহলে বোধহয় সবচেয়ে বেশি ভালো হতো। ছেলে ও ছেলের বউয়ের সম্মুখে এমন কথায় জাহিদ চৌধুরীও বেকুব বনে গেছে। কোনো রকম ফুফুকে বললেন, এসব কি বলছো ফুপু, চুপচাপ খাও তো। বলেই সেও পালালো। বৃদ্ধা ভীষণ বিরক্ত হলো, নাকমুখ কুঁচকে বলল, আমি কি ভুল কইলাম? দাদু ভাই তুমিই কও, ওর গতরে গোস্তের দরকার আছে না এই হাড্ডি শরীরে? বাকিটা সম্পন্ন করার আগে আরহান বলে উঠল, সমস্যা কি দাদি? ও না বলে তুমি আছো তো। তোমারও তো দাদা আমার জন্য রেখে গেছে, তুমি আইসো ওর জায়গায়। ঈশানী এবার লজ্জায় হেসে ফেলল। আরহান মৃদু ধমক দিয়ে বলল, এখানে কি করছো? যাও মার কাছে যাও। বৃদ্ধা মহিলা আরহানের পিঠে চাপড় বসিয়ে বলে, মেলা দুষ্টু হয়েছ তুই, তোর দাদাও এমন আছিল। আরহান আর শুনল না, উঠে চলে গেল। বৃদ্ধাও খেতে খেতে কল্পনা করতে লাগলো নিজের প্রাণপ্রিয় গত হওয়া স্বামীকে। ঈশানী সবে গোসল করে বের হয়েছে, দেখে ময়না বসে আছে বিছানার ওপর, শাড়ি গয়না। ময়না দাঁত কেলালো। যে কোনো মুহূর্তে দাঁত কেলানো এই মেয়ের অভ্যাস, দেখতে খারাপ লাগে না। তার ওপর ঈশানীকে বলল, আপামনি, আমনেরে কিন্তু এখন আমার ভাবিমনি কোয়া উচিত, কি কন? ঈশানী চুল পেঁচানো টাওয়াল খুলতে খুলতে বলল, আপামনি ঠিক আছে, এটাই ডাকবে। ময়নার বোধহয় কথাটা পছন্দ হয় নাই, তবুও কিছু বলল না। এগিয়ে এসে বলল, খালাম্মা কইছে আমনেরে এই শাড়ি ফিন্দায় রেডি হইতে। ঈশানী তাকালো শাড়িটির দিকে। ভীষণ সুন্দর পাথরের কাজ করা আকাশি সাদার মিশ্রণের শাড়ি, কিন্তু সে তো শাড়ি পরতে পারে না। আজ তো আরুপুও নেই। কিছু একটা ভেবে সে ময়নাকে বলল, ময়নাপু, তুমি আমাকে শাড়িটা পরিয়ে দিবে? আমি তো পরতে পারি না। ময়না মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, আমনে সাজুগুজু কইরা নেন। ঈশানী মাথা ঝাঁকালো, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল। মুখে ক্রিম দিয়ে হালকা ফেস পাউডার দিল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে হালকা করে কাজল আর কপালে একটা টিপ দিয়ে তার সাজ সম্পন্ন করলো। এতটুকুতেই তাকে বেশ সুন্দর স্নিগ্ধ লাগছে। কাজল দেওয়া চোখজোড়া বেশ স্থির লাগছিল। ময়না একটু মনক্ষুণ্ণ হলো, বলল, আফামনি, এত কম সাজলেন, আর একটু সাজেন, আমনেরে সাজলে সুন্দর লাগে। ঈশানী হাসলো একটু, তারপর প্রত্যুত্তর করলো, এতেই হবে, তুমি আমায় এখন শাড়িটা পরিয়ে দাও। ময়না শাড়ি পরিয়ে দিচ্ছে। আঁচল ঠিক করতে যে সেফটি পিন পাচ্ছে না। এটা আরহানের রুম, এখানে মেয়েটার জিনিস থাকবে না, সেটাই স্বাভাবিক। ঈশানী ময়নাকে বলল তার রুমে সেফটি পিন আছে, গিয়ে নিয়ে আসতে। ময়নাও দৌড় লাগালো। ঈশানী দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছিল। তার লম্বা চুলগুলো হেয়ার ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে রেখেছে, আর আঁচল ঠিক না করায় কোমর ও পিঠের বেশ কয়েকটা জায়গা উন্মুক্ত ছিল। আরহান নিজের রুমে আসলো, উদ্দেশ্য গোসল করে তৈরি হবে, কিন্তু নিজের রুমে ঢুকে এমন দৃশ্য দেখে তার পা জোড়া আপনা আপনি থেমে যায়। তার গলা যেন শুকিয়ে গেছে, ভিতর থেকে পানির জন্য ছটফট করছে। শুকনো ঢোক গিলল। ঈশানীর ফর্সা আকর্ষণীয় লতানো কোমর ও পিঠে নজর আটকে গেল না চাইতেও। বিশেষ করে পিঠের ওপর কালো কুচকুচে তিলের চেয়েও নিষিদ্ধ ইচ্ছারা মাথাচাড়া দিয়ে উঠল। চেয়েও নজর ফেরাতে পারল না। সাদা আকাশির মিশ্রণের পরিহিত শাড়িতে যেন তাকে এক টুকরো আকাশ লাগছিল। তখনই ময়না এসে দাঁড়ালো আরহানের পিছনে। ওকে দিয়ে দেখার চেষ্টা করলো ব্যাপারটা। কাহিনী বুঝে মিটিমিটি হাসে সে। তারপর টিপ্পনি করে বলে, ভাইজান, আমনেরই তো বউ, ভিতরে গিয়ে ভালোভাবে দেখেন, কেউ না করব না, এমনি লুকাই লুকাই দেখে কি মজা আছে। ময়নার কথা শুনে ঈশানী তড়িৎ পিছু ফিরে যায়।
আরহানকে দেখে তার শরীরে একটা শীতল ঢেউ খেলে গেল বোধহয়। লজ্জা শরম সংকোচে মুখ লাল হয়ে ওঠে। আজ যেন তার লজ্জা পাওয়ার দিন। সকাল থেকে লজ্জা পেতে পেতে তার মুখ টমেটো হয়ে গেছে যেন। আরহান চোখ রাঙিয়ে তাকায় ময়নার দিকে, তারপর দাঁতে দাঁত পিষে বলে, আমার বউকে আমি লুকিয়ে দেখি, সামনে বসিয়ে দেখি, তোর কি সমস্যা? নিজে কাজ কর, যা। আমার বউ কথাটা ঈশানীর মস্তিষ্ক সবার আগে ধরল। আবার যেন বৈদ্যুতিক শক বয়ে গেল, শরীর তরঙ্গায়িত হলো। ময়না দাঁত কেলিয়ে রুমে ঢুকলো। আরহান ওয়াশরুমে ঢুকলো। যাওয়ার আগে একবার শুধু বলল, বাইরে যাওয়ার আগে চুলগুলো খুলে বের হবে। ঈশানী বলতে চাইল, এই গরমে কে চুল খোলা রাখে? কিছু বলতে পারল না। তার আগেই আরহান ভিতরে ঢুকে গেছে। ময়না হাসতে হাসতে বলে, ভাইজান দেখি একদিনেই বউ পাগল হয়ে গেছে। বউয়ের পিঠ ফুট কাউরে দেখবার দিবার চাই না। ঈশানী চোখ রাঙালো। ময়না চুপ হয়ে গেলেও মিটিমিটি হেসে যাচ্ছে। আর এদিকে ঈশানী লজ্জা সংকোচ নিয়ে মরমে মরে যাচ্ছে। ছুঁয়ে যাচ্ছে নতুন নাম না জানা কত নরম অদৃশ্য অনুভূতি। রৌদ্রদীপ্ত দিন, চারদিকে এক ভ্যাপসা ছেড়েছে। সূর্যটা যেন রাগ করে প্রখণ্ড দীপ্ত ছড়িয়েছে চারদিকে। চৌধুরী বাড়ির সকলে কিছুক্ষণ আগে ইয়াসিনের বাড়িতে এসেছে। আয়রার বাবা মা ভাইকে দেখে কেঁদে ফেলে। একদিন বাড়ি থেকে দূরে, অথচ মনে হয়েছে কত বছর হয়ে গেছে। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত দিয়ে শান্ত করেন। বৌভাতের অনুষ্ঠান শেষ হলেই তারা মেয়ে ও জামাইকে নিয়ে বের হবে। ঈশানীর অবস্থা গরমে নাজেহাল। একে তো অসহ্যকর গরম, তার উপর শাড়ি গয়না চুল ছেড়ে তার আরও বেহাল দশা। কমিউনিটি সেন্টারের হলরুম জুড়ে মানুষের আনাগোনা যেন। এসি রুমটাকেও উত্তপ্ত করছিল। আরহান দাঁড়িয়ে কথা বলছিল অন্যদের সাথে, কিন্তু তার নজর ছিল ঈশানীর ওপর। দূর থেকেই খেয়াল করলো মেয়েটার অস্বস্তি, বিরক্তিতে নাকমুখ কুঁচকে ফেলা, বিচলতা, ক্লান্তি। আরহান কথা শেষ করে সামনে দাঁড়ানো ব্যক্তির সাথে, তারপর পা বাড়ায় ঈশানীর দিকে। কিন্তু ঈশানীর দিকে তাকাতেই চোখ পড়ে ঈশানীর টেবিলে একজন অপরিচিত ছেলে বসা। কপালের ভাঁজ পড়ে আরহানের। সেভাবেই এগিয়ে যায় টেবিলের দিকে। ছেলেটা আরহানকে মোটেও পাত্তা দেয় না, নিজের কাজ করে যায়। ঈশানীকে বলে, এই যে মিস, আপনার নাম আর নাম্বারটা দিন না প্লিজ। ঈশানী এতক্ষণ বিরক্ত হয়ে অন্যদিকে তাকিয়ে এড়িয়ে চলার চেষ্টা করছিল, কিন্তু এ তো পুরোই নাছোড়বান্দা। এমনিতেই গরমে যাচ্ছে তাই অবস্থা। এখন এই লোকের প্যানপ্যানানিতে আরও বিরক্ত হয়ে শক্ত কণ্ঠে কিছু বলার জন্য মুখ ঘোরালেই আরহানের শক্ত নজরে আটকে যায়। সে কিছু বলার আগেই আরহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মিস না, মিসেস হবে। ওনার নাম মিসেস ঈশানী চৌধুরী। আর নম্বর ওনার হাজব্যান্ডেরটা নিতে পারেন, বিকজ শি ইজ নট অ্যাভেলেবল। সামনে বসা ছেলেটি থতমত খেলো, কোনো রকম দুঃখিত বলে কেটে পড়ল। ঈশানী মাথা নিচু করে ফেলেছে। আরহান ঈশানীর পাশে বসে, পানির বোতল এগিয়ে দেয়, পকেট থেকে টিস্যু বের করে দেয়। ঈশানী ঘাম মুছে ঢকঢক করে পানি খেয়ে একটু স্বস্তি অনুভব করে। আরহান ঈশানীকে পর্যবেক্ষণ করে বলে, কোনো সমস্যা? তোমাকে দেখে ঠিক লাগছে না। ঈশানী মাথা ডানে বামে নেড়ে বোঝালো কোনো সমস্যা নেই। আরহান ভ্রুকুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ, পরক্ষণেই উঠে চলে গেল। ঈশানী সেভাবেই বসে রইল। মিনিট 10 পর আরহান ফিরে এলো। ঈশানীকে বলল, গাড়িতে গিয়ে বসো। ঈশানী পলক ঝাপটে চাইল, ফের শুধালো, গাড়িতে বসবো কেন? আরহান ঈশানীর হাত ধরে টান দিল, তারপর প্রত্যুত্তর করলো, বাসায় যাবো আমরা, তাড়াতাড়ি বের হও। ঈশানী বোকা বোকা চাহনি নিক্ষেপ করে আবার বলল, বাসায় যাবো এক্ষুনি? ছোট মা, চাচু, আর উপু, ভাইয়া ওরাও তো যাবে, আমরা একা কেন যাব? আরহান এ পর্যায়ে বেশ বিরক্ত হলো। মেয়েটা বেশি প্রশ্ন করে। কপালে ভাঁজ ফেলে চাইল ঈশানীর দিকে, তারপর জবাব দিল, আমরা এখনই যাব, ওরা পরে আসবে, এখন চলো। ঈশানী আর কিছু বলতে পারল না। আরহান টানতে টানতে নিয়ে গেল। যেখানে শাড়ি পরে ঈশানী হাঁটতেই পারে না, সেখানে টানাটানিতে শাড়িতে পা বেজে যাচ্ছে, বারবার পা আটকে যাচ্ছে। সে এবার বিরক্ত হলো, মৃদু চিল্লিয়ে বলল, এবার গরুর মতো টানছেন কেন? পড়ে যাচ্ছি তো আমি।
আরহান এ পর্যায়ে থেমে গেল, পিছনে ফিরে চাইল ঈশানীর দিকে, তারপর আলগোছে নরম হাতে ধরল ঈশানীর হাত, তারপর নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে। তারপর সামনের দিকে তাকিয়েই ঈশানীকে বলে, চুলগুলো বেঁধে নাও। ঈশানী খুব বিরক্ত আরহানের ব্যবহারে। এরকম করে হুটহাট বদলায় কেন এই লোক? আরহানের দিকে তাকিয়ে থেকে বিরক্ত সুরে মুখ বাঁকিয়ে বলে, এভাবে নিয়ে আসলেন কেন? আমরা একা যাব নাকি? আরহান এবার শান্ত দৃষ্টি নিক্ষেপ করে ঈশানীর দিকে। তার শান্ত দৃষ্টি ঈশানীর ভিতরের সত্তা নাড়িয়ে দেয়। ঈশানীর এতক্ষণের হম্বিতম্বি সব এক নিমেষেই গায়েব হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। আরহান এ পর্যায়ে মুখ খুলে, মুখ থেকে নিষ্কৃত হয় শান্ত শীতল গম্ভীর কণ্ঠ, বের হও। ঈশানী যেন তাজ্জব বনে গেল, ফ্যাল করে তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। আরহান এবার ধমকে উঠল, কি বললাম শুনতে পাওনি? গাড়ি থেকে বেরিয়ে যাও। ঈশানীর খুব আত্মসম্মানে লাগলো, চোখ দুটো টলমল করে উঠল, নাকের পাটা ফুলে উঠল খানিক, তীর তীর করে ঠোঁট কাঁপছে। কোনো রকম সিট বেল্ট খুলে বের হতে নিলে শাড়ির আঁচলে টান পড়ে। ঈশানী পিছনে না ফিরেই অভিমানী বদনে কান্না আটকে বলে, এভাবে আঁচল ধরে রেখেছেন কেন আপনি? অপমান করে স্বাদ মেটেনি? নিজেই অপমান করে গাড়ি থেকে বের করে দিয়ে আবার নিজেই আটকাচ্ছেন। ছাড়ুন আমার আঁচল। ঈশানী নাকের পাটা আরো ফুলে ওঠে, কিন্তু শাড়ির আঁচল ছাড়া পায় না। ঈশানী এবার রেগে পিছু ফিরে বলতে নেয়, দেখুন। আর বলতে পারে না। দেখতে পায় আরহান 2 হাত উঁচু করে বসে আছে, মানে সে শাড়ির আঁচল ধরেনি। ঈশানী এবার লক্ষ্য করলো তার শাড়ির আঁচল স্টিয়ারিংয়ে আটকে গেছে। লজ্জায় যেন তার মাথা কাটা গেল। ছি, কি ভাবছে উনি? এভাবে কেউ নিজের ইজ্জতের ফালুদা নিজে করে? নিশ্চয় ঈশানীকে নিয়ে উল্টাপাল্টা ভাবছে। এইসব মনে মনে বিড়বিড় করছিল সে। আরহান কয়েক পল চেয়ে বলে, এর জন্য বউ হিসেবে এসব বাচ্চা মেয়ে আমার পছন্দ না। এরা বোঝে কম আর ফ্যাচ করে কাঁদে বেশি। ঈশানী এবার চাইল, ডাগর ডাগর চোখগুলো মেলে চাইল, তারপর নির্জীব হয়ে বলল, আপনি চাইলেই এটাকে উপড়ে ফেলতে পারেন, আমি কোনো দাবি রাখবো না। কিন্তু আমি তো দাবি রাখবো। বলে ঈশানীর ওপর ঝুঁকে গেল আরহান। হুট করে এমন হয় ঈশানী ভয় পেয়ে যায়, চোখ খিচে ফেলে। কানে আসে আরহানের গভীর কণ্ঠস্বর, আমি স্বামীর দাবি ফলাতে চাই, সেটাও এক্ষুনি। বলে ঈশানীর মুখের দিকে আরেকটু ঝুঁকে যায়। ঈশানীর গোলাপি অধৈর্যরা কাঁপছে, নিঃশ্বাসের গতি বেড়েছে, কিন্তু কণ্ঠনালী যেন আটকে আছে, কিছু চেয়েও বলতে পারছে না। তখনই আবারও শুনতে পায় আরহানের শান্ত সাবধান বাণী, শোনো মেয়ে, তোমাকে আগেও বলেছে, এখনো বলছে, বাচ্চা হয়ে বড়দের কথা বলবে না। আর এই সম্পর্কে যখন আমরা না চাইতেও জড়িয়ে গেছে, তখন এই সম্পর্ক থেকে কারো মুক্তি নেই, না আমার আর না তোমার। তুমি ছোট বলে আমি তোমাকে মানিয়ে নেওয়ার এত সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি যদি বড়দের মতো আচরণ করো, তাহলে আমরাও বড়দের মতো আচরণ কাজ করতে 2 মিনিটও লাগবে না। I don't like to repeat, so don't make me repeat it again and again. কথাগুলো বলে সরে আসে আরহান। ঈশানী যেন দেহে প্রাণ ফিরে পায়, চোখ খুলে তাকায়। তার গাল গরম হয়ে আছে, কান গাল দিয়ে গরম আভা বের হচ্ছে। এই লোকটার চাহনি, কাছে আসা, স্পর্শ কিচ্ছু নিতে পারে না ঈশানী। কেমন মূর্ছা যায়। ঈশানী মাথা নিচু করে রয়। আরহান একবার দেখে নেয় ঈশানীকে, তারপর গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, চুলগুলো বেঁধে ফেলা, এখন গরম কম লাগবে, আমরা এখনই বাসায় যাব, বেশিক্ষণ লাগবে না। ঈশানী আর কথা বাড়ালো না, আরহানের প্রতিটি কথা শুনল এবং সেই অনুযায়ী কাজ করলো। জাহিদ চৌধুরী এবং মিনারা বেগম মাত্রই মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ঈশানী গাড়ির হর্ন শুনেই ছুটে এসেছে, এসে আয়রার জিনিসগুলো হাতে হাতে নিয়ে যাচ্ছে। আয়রার সাথে গল্পে মশগুল হয়েছে 2 বোন। ইয়াসিন ড্রয়িং রুমে শ্বশুরের সাথে আলোচনায় ব্যস্ত। আয়রা ঈশানী দুজনে আয়রার রুমে বসে আছে। আয়রা তার শ্বশুরবাড়ির গল্প করছে, ঈশানী মন দিয়ে শুনছে, মাঝে মাঝে হেসে কোটি কোটি হচ্ছে। আয়রা ঈশানীর দিকে তাকালো, মেয়েটাকে কেমন প্রাণবন্ত দেখাচ্ছে। খুব কম মেয়েটা এভাবে হাসে। আগে থেকে একটু নীরব চুপচাপ স্বভাবের ছিল। একসাথে গল্প করতে বসলে বেশিরভাগ সময় চুপ করে শুনতো, কিন্তু
এরকম প্রাণবন্ত হাসি জীবন্ত ঈশানীকে আগে দেখেনি। আয়রা ঈশানীর হাত ধরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ইশুরানী, খুব খুশি লাগছে আপনাকে? স্বামী সোহাগে দেখি ফুটন্ত পদ্ম ফুলের মতো দীপ্তি ছড়াচ্ছে। আমার ভাই কি এমন করলো বিয়ের পর, বলতো দেখি? ঈশানী ভীষণ লজ্জা পেল। তার আয়রাপু এসব কি বলছে? লজ্জায় লাল আভা ছড়িয়ে পড়ল মুখশ্রী জুড়ে। লাজুক কণ্ঠেই মিনমিনিয়ে বলল, যাও, কি যে বলো তুমি, সেরকম কিছুই না। তুমি তো কত মজার মজার কথা বলছো, না হেসে কি কাঁদবো বলো? আয়রা একগাল হেসে জড়িয়ে ধরল ঈশানীকে, তারপর আদর দিতে দিতে বলল, না, একদম না, তোর মুখে সবসময় হাসি থাকুক। তুই এরকম প্রাণবদ্ধ সজীব শীতের শিশির কোণার মতো চকচক করতে থাক। ঈশানীর হাসি দীর্ঘ হলো। এই মানুষগুলো আছে বলেই তার জীবন সার্থক, না হলে বাবা মাকে হারিয়ে সে তো কবেই নিঃস্ব হয়ে পড়ে থাকতো। রাত 11টা বাজে। ঘরে প্রবেশ করলো ঈশানী। বিকেলে বাসায় এসে যে বেরিয়েছে, এর মধ্যে ঈশানীকে দেখতে পায়নি আরহান। মহারানীর মাত্র সময় হয়েছে ঘরে আসার। ঈশানী ঘরে এসেই একটা সুতির জামা নিয়ে ওয়াশরুমে যায়। মিনিট পাঁচেক পর বেরিয়ে আসে। ব্যালকনির দিকে অগ্রসর হলে শুনতে পায় আরহানের কণ্ঠস্বর। বিয়ে করে কি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছ? ডাক্তার আরহান মীর চৌধুরীর স্ত্রী সামান্য এসএসসি পাস। এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। বিয়ে শাদী হয়ে গেছে, এখন পড়াশোনা দিয়ে সংসার সামলাবে। এখন পড়াশোনা বাদ দিয়ে সংসার সামলাবে, এরকম মনোভাব থাকলে পাল্টে ফেলো, কারণ পড়াশোনা তোমাকে করতেই হবে। ঈশানী বোকার মতো তাকিয়ে থাকে, পরপর চেয়ে থেকে উত্তর দেয়, পড়াশোনা বাদ দেবো কেন? আমি তো চাই পড়াশোনা করতে। ঈশানীকে সম্পূর্ণ করতে দিল না আরহান, আবার বলে ওঠে, তাহলে পড়াশোনা না করে ধীরে ধীরে করে এ ঘর ও ঘর বেড়াচ্ছ কেন? কালকে থেকেই কলেজ যাবে, বুঝতে পেরেছ? ঈশানী কিছু বলল না, শুধু ঘাড় কাত করে সম্মতি জানালো। আরহান আবারও বলল, টেবিল ল্যাম্প চালিয়ে ঘুমিয়ে পড়ো। আরহান সোফার দিকে অগ্রসর হয়। ঈশানী চট করে শুধায়, আপনি ঘুমাবেন না? আরহান পিছু ফিরে চায়। কি শান্ত নির্মল চাহনি তার। চোখের ভাষা পড়তে অক্ষম হলো ঈশানী, তাই সন্তর্পণে দৃষ্টি নামিয়ে নিল। আরহান বলল, একটু কাজ আছে, শেষ করে ঘুমাবো। ঈশানী কিছু বলল না, শুয়ে পড়ল বিছানায় এক কোণা দখল করে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় ঈশানীর। পানির তৃষ্ণা পেয়েছে তার। উঠে পাশে তাকায়, লোকটা তার পাশে নেই। তারপর চোখ ঘুরিয়ে চায় ডান দিকে। ল্যাপটপের মৃদু আলোয় পরিস্ফুটিত হয় আরহানের মুখশ্রী। ঈশানী বালিশের নিচে হাতিয়ে মোবাইল বের করে হাতে নেয়, সময় দেখে নেয়। রাত 2:45। কপাল কুঁচকে ওড়না ভালোভাবে জড়িয়ে নেয় শরীরে, তারপর এগিয়ে যায় আরহানের দিকে। ঘুম জড়ানো মিষ্টি ও মধুর কণ্ঠে বলে, এখনো ঘুমাননি? রাত তো অনেক হয়েছে। ঈশানীর ঘুম জড়ানো আবেশী কণ্ঠে থমকে যায় মানবের হৃৎপিণ্ডটা। মৃদু কেঁপে ওঠে বোধহয়। চোখ তুলে তাকায় ঈশানীর পানে। ফোলা ফোলা মুখ, এলোমেলো চুলে কেমন যেন মোহনীয় লাগছে। আরহান চোখ বন্ধ করে নেয়, দুটো জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে, তারপর বলে, কাজটা শেষ করে ঘুমাবো। তুমি উঠেছো কেন? কিছু লাগবে? ঈশানী পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঝে খুঁটে যাচ্ছে, ধিমি গলায় বলে, পানি খেতে উঠেছিলাম। আরহান এত গুরুত্ব দিল না। টেবিলের ওপর পানির বোতল দেখিয়ে দিয়ে বলল, ওখানে আছে, খেয়ে নাও। ঈশানী এগিয়ে গিয়ে পানি খেলো, ঘুরে আবার আরহানের কাছে দাঁড়ালো, একটু বেশি কাছ ঘেঁষে। আরহান তাকালো ঈশানীর দিকে, বোঝার চেষ্টা করলো মেয়েটার অভিব্যক্তি, তারপর ভ্রু উঁচিয়ে শুধালো, কি হয়েছে? ঈশানী কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরহান আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঈশানী এবার মুখ খুলল, মাথা নুইয়ে ধিমি নরম করুণ স্বরে বলল, আপনিও আসুন প্লিজ। আরহান অবাক নেত্রে চাইল ঈশানীর পানে। ঈশানীর হাবভাব বোঝার চেষ্টা করলো। ঈশানী আবার বলল, এমনিতেও অনেক রাত হয়েছে, শরীর খারাপ করবে। আর ঈশানী থেমে যায়। আরহান তখনও চেয়ে কিছু বলছে না। ঈশানী আবার বলে,
আরহান কিছু না বলে ল্যাপটপ বন্ধ করে দিল। তারপর সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঈশানী দাঁড়িয়ে দেখল, পরে সে নিজেও গিয়ে শুয়ে পড়ে আরহানের পাশে।